আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 2.1.2 এর 10 নম্বর অঙ্কের সৃজনশীলের সমাধান দেখব। এই সমাধানে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনলেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। প্রত্যেকটি মানে একটি চারা গাছের মূল্য 12 টাকা। এখন বলছে চারা গাছগুলো ক নম্বরে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তো এখানে একদম সহজ প্রশ্ন, ক নম্বরে বলছে তার কত খরচ হবে। তাহলে একটা গাছ কিনতে লাগে কয় টাকা? 12 টাকা। সে মোট কয়টা গাছ কিনছে? 595টি। আমরা ঐকিক নিয়ম এটা করতে পারি, তাই না? ক নম্বরে লিখি একটি গাছের মূল্য বা একটি চারা গাছের মূল্য কত টাকা বলো? 12 টাকা। সে কয়টি চারা গাছ কিনেছেন? 595টি। সুতরাং 595টি চারা গাছের মূল্য 595কে 12 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে এতটা। এখন রাতে যদি আমরা গুণ করি 595কে গুণ করব 12 দ্বারা, তাহলে গুণ করলে 5 দুগুণে 10 এর 16 হাতের আছে 1, 9 দুগুণে 18 আর 1 19 এর 9 হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে এখানে 595 হবে। 0 9 আর 14 4 হাতের আছে 1, 10 আর 1 11 এর 1 হাতের আছে 1, 6 আর 1 7140 টাকা। 7140 টাকা খরচ হলো। এটাই হচ্ছে তোমার আনসার ক নাম্বারের। আবার বলবো না নাকি বোঝা গেল? একটি চারা গাছের মূল্য 12 টাকা, সুতরাং 595টি চারা গাছের মূল্য কি হবে? 12 গুণ হবে, তাই না? তাহলে গুণ করে দিলাম, তাহলে 7140 টাকা। এটাই হচ্ছে উত্তর। 14 টাকা বা ওটা খ নম্বরটা করবো এবার। হ্যাঁ, এখন এই যে এই সংখ্যাটা কিন্তু লাগবে, হ্যাঁ, এটা মনে রাখো 7140। এটা গ নাম্বার করতে গেলে এটা আমাদের প্রয়োজন পড়বে। এখন খ নম্বরে বলছে দেখো বাগানে প্রত্যেক সারিতে মানে কি একটি সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। বাগানে প্রত্যেকটা সারিতে সমান গাছ থাকবে, তার মানে কি বর্গাকার। তাহলে যদি এরকম হয় তাহলে যেরকম একটা বর্গাকার গাছ থাকবে। এখানে যদি 4টা হয় তাহলে এইদিকেও কাটা থাকতে হবে 4টা, 1 2 3 4, 1 2 3 4। এভাবে প্রত্যেক সারিতে কি থাকবে? সমান সংখ্যক গাছ থাকলে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তার মানে আমরা এটাকে বর্গমূল করে ফেলবো। খ নম্বর হচ্ছে কি 5995 এর কি বর্গমূল, কি মূল? বর্গমূল কি হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। সুতরাং আমরা বর্গমূল করে ফেলি। কত? 595। বর্গমূল করতে গেলে আমরা কি করব? জোড়া তৈরি করবো না? তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, থাকে কত? 1 নামা 95। ঠিক আছে, এটার কয় গুণ আসবে? এটা দ্বিগুণ 4। 4 এর সাথে কত বসাইলে এর কাছাকাছি যাবে? 4 4 16, 4 5 20, 4 4 বসাই 4 4 16, 6 হাতের আছে 1, 4 4 16 আর 17। যদি 5 বসাই 4 5 20, 20 হয়ে যায়। তাহলে আবার 4 বসবে। কত বসবে? 4। 4 যদি বসাই তাহলে কত হয়? 17। 6 বিয়োগ করো, 6 আছে 15 কত হলে 6 7 8 9 10 11 12 13 14 15 9 এক কাটে নামাবো। এখানে কত হয়? 8 থাকে কত? 1। ঠিক আছে না? তো আমার 19 অবশিষ্ট থাকবে। কয়টা? অর্থাৎ প্রত্যেক সারিতে এতটি, মানে এখানে বলছিল আমাদের সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর, তাহলে প্রত্যেক সারিতে 24টা করে গাছ লাগাবো। 24টা করে গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে প্রত্যেক সারিতে 24টি গাছ লাগানোর পরেও আমাদের কি 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। সুতরাং
প্রত্যেক সারিতে 24টি করে চারা গাছ লাগানোর পরে লাগানোর পর 19টি অবশিষ্ট থাকবে। এটাই আনসার। কত সুন্দর এবং সহজ। বর্গমূলটা তো আমরা আগে শিখেছি, তাই না? একটা দেখো বলছে খরচের টাকার সংখ্যা, খেয়াল করো ডাকটা পড়ো। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে খরচের টাকা কত ছিল বলছিলাম না? মনে রাখো, ক হতে কোথাতে ক হতে খরচের টাকা হলো খরচের কত ৭,১৪০। এটা হলো খরচের টাকার সংখ্যা। বলছে খরচের টাকার সংখ্যা, তাহলে খরচের টাকা নিয়ে নিলাম আমরা সংখ্যা। চারা গাছের সংখ্যার বিয়োগফল, চারা গাছের সংখ্যা কত? তাহলে এখানে লিখতে পারি চারা গাছের সংখ্যা, নিচে নিচে করতে পারি, পাশাপাশি করতে পারি। চারা গাছের সংখ্যা কত? 595। এই দুটাকে কি করতে বলছে? বিয়োগ করবে, তাই না? তো বিয়োগ করো দেখি কত থাকে। 10 থেকে 5 গেলে 5 থাকবে। এখানে আছে 10, 14 থেকে 10 গেলে 4 থাকবে। এখানে আছে 6, 7, 8, 9, 10, 11 থাকবে আরো 5। এখানে থাকবে 6। দেখো তো কি হয়? 6,545। 7,140 থেকে 595 বিয়োগ দিলে 6,545 থাকে আমাদের। তো এই সংখ্যাটাকে কি বলছে? বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে উদাহরণ বা অনুশীলনী 6 নাম্বার অঙ্কটা, যাকে করে দিব। 1 পয়েন্ট একে আছে। তো এটাকে প্রথমে কি করতে হবে? আমাদের যোগ ফল বের করতে হলে বা বিয়োগ ফল কত বিয়োগ করতে হবে, কত যোগ করতে হবে, এরকম যদি প্রশ্ন চায় বর্গমূলের, তাহলে এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা লিখি, সুতরাং এটা যদি 6, 5, 4, 5, এটাকে আমরা কি করলাম? জোড়া তৈরি করলাম। জোড়া তৈরি করে আমরা ডান দিকে খাড়া টান দিলাম। এবার তুমি জোড়া সংখ্যা নিয়ে বর্গ তৈরি করতে করতে 65 মেলানোর চেষ্টা করো। আমরা জানি 8 8 64, 8 8 64 হয়। থাকবে কত? 1 থাকবে। জোড়া কেটে নামাবো। এরপর কি করব? এটা দ্বিগুণে কেটে নামাবো। কয় গুণ? তাহলে 8 দুগুণে 16 নামালাম। এবার কি করবো? আমাদের কাজ কি? 16 পাশে এমন একটা সংখ্যা বসাবো যেন এর কাছাকাছি চলে আসে। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি 1ও বসাই, কত বসাই? 1 বসাই, তাহলে কি হয়? 161। কিন্তু এখানে আছে কত? 145। তারপর কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তাই না? কিন্তু 8 8 64 থাকে 1, তাহলে 45। এখন আমাদের কি কাজ করতে হবে? কোথায় শূন্য দিতে হবে? বলে করে, কিন্তু দশমিক চলে আসবে। আমাকে বলছে তার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে নামানোর পরে দেখো আমার কি একবারও বাদ যায় না। একবারও কি যায় না? বাদ যায় না। তাই আমি এখানে একটা যদি শূন্য দিই, এখানে যদি একটা শূন্য দিই, তারপরে কত হয় দেখো, এটা যদি গুণ দিলে শূন্য হয়ে যাবে। কত হয়ে যাবে? 0 দিয়ে 0 গুণ দিলে 0, 0 দিয়ে 6 গুণ দিলে 0, 0 দিয়ে 1 গুণ দিলে 0, থাকে কত? 145 ভাগ শেষ থাকে। আমরা তো 8 দশমিক নিতে যাব না, তাহলে আমরা এখানে ফলে করে পেলাম 80। 80 নেওয়ার পরে আমরা কি করলাম? দেখলাম যে ভাগ শেষ থাকে, মানে অবশিষ্ট থাকে 145। তার মানে আমরা বলতে পারি 6545 এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ এর ভাগ শেষ 145 অবশিষ্ট থাকে। তাহলে আমরা বলবো যে এই লাইন আসো, 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 6545 পূর্ণবর্গ নয়।
বর্গ সংখ্যা 9। আচ্ছা, সংখ্যাটি পূর্ণবর্গ হবে কি তার সাথে কিছু একটা সংখ্যা যোগ করবে। ঠিক আছে, সংখ্যার সাথে একটি সংখ্যা বা কোনো সংখ্যা যোগ করলে সংখ্যাটির সাথে কোন সংখ্যা যোগ করলে, কোন সংখ্যা কি করলে যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বা যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন সেই সংখ্যাটা হবে, সেই সংখ্যা যে সংখ্যাটা যোগ করব তখন সংখ্যাটি হবে এত এর বর্গমূল। কোন একটা সংখ্যা যোগ করলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমার সেই সংখ্যাটা কিভাবে বের করব? সেই সংখ্যাটা বের করার জন্য আমার কি হবে, তখন সেই সংখ্যার বর্গমূল সংখ্যা হবে এটা, তখন যোগফলটা কি হবে, যোগফল বা যোগফলের বর্গমূল হবে। যোগফলের বর্গমূল কত হবে, এখানে যা বের হচ্ছে তার সাথে কত যোগ করব, 1 মনে আছে দেখি, সমান সমান 81। কত হবে, বর্গমূল হবে 81। তাহলে সংখ্যাটা কি হবে, সুতরাং সংখ্যা কি হবে কত, 81 গুণ 81। 81 গুণ 81, 81 গুণ 81 করলে কত হয়, 81 আর 81 গুণ করো, 6561 এরকম। আচ্ছা, তাহলে 81 গুণ করে আমরা পেলাম 6561। এটা হলো কি ওই সংখ্যার বর্গ সংখ্যা, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা যে সংখ্যাটা যোগ করব সেই সংখ্যাটা কিভাবে বের করব? এই 6561 থেকে আমাদের যে 6545 আছে ওটা বিয়োগ করব। সুতরাং নিম্নের ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে। আবার বুঝাই দেব, সংখ্যা হবে 6561 থেকে বিয়োগ 6545। একটা মার্কের খালি নেই, কত আছে 16। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে বিয়োগফলটা, এই বিয়োগফলের সাথে 16 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আবার দেখুন, আমাকে বলছিল কি খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যেহেতু যোগ করছে তাহলে একটু এইভাবে করতে হবে, ভাষা লিখতে হবে। যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা। প্রথমে আমরা কি করলাম, টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগ করলে বের হলো 6545। আমাকে বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে তার কি করতে হবে, বর্গমূল বের করতে হবে। তাহলে প্রথমে বর্গমূল করার জন্য আমরা জোড়া জোড়া তৈরি করলাম। তাহলে যে জোড়াটা আছে এখানে 65, সেটাকে মেলানোর জন্য বর্গ সংখ্যা কি 8 8 64 হয়, তাই না? আমরা 65 থেকে 64 বিয়োগ করলে 1 থাকে, কেটে নামালাম 45 জোড়া। 8 এর দ্বিগুণ নামবে এখানে, দ্বিগুণ নামানোর পরে আমরা কি যে এখানে উপর থেকে কেটে নিয়ে আসছিলাম এই সংখ্যাটা তো আমরা একবারও ভাগ দিতে পারি না। একবার যদি ভাগ দিই তাহলে এখানে 161 হয়ে যায়, যা 145 থেকে কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই জন্য আমরা কি করবো, একটা শূন্য এখানে একটা শূন্য দিয়ে এটাকে একবার ভাগ করবো। তাহলে 0 দিয়ে 0 গুণ করলে 0, 6 কে 0 দিয়ে গুণ করলে 0, 1 কে 0 দিয়ে গুণ করলে 0 থাকে কত আমাদের, সেই 145। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভাগ করা যাবে না, কারণ 80 কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, 160। এটা বারবার আসতে থাকবে, যে এটা আর ভাগ যাবে না, আসলে দশমিকে নিয়ে আসতে হবে। তো এখন আমরা কি করব, এত পূর্ণবর্গ নয়, এই যে সংখ্যাটা 6545 সেটা পূর্ণবর্গ নয়। কেন নয়, এর ভাগশেষ বা অবশিষ্ট রয়ে গেছে। সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন যোগফলের বর্গমূল হবে। ওই যে কোনো একটা সংখ্যা যে আমরা যোগ করার পরে একটা সংখ্যা পাবো না, ওই সংখ্যাটার বর্গমূল হবে কি, এই যে এখানে 80 পাইছি তার থেকে সবসময় 1 বেশি।
যদি এখানে আমি 60 পাইতাম তাহলে তার থেকে এক বেশি 61 হতো, তাহলে 80 পেয়েছি, 80 থেকে যদি 61 হবে তাহলে 81 হবে। তাহলে সংখ্যাটি হবে, যোগ করলে যে সংখ্যাটা পাইলাম মানে সেই সংখ্যাটা হবে কত আমাদের 80 গুণন 81 গুণন 81, 81 গুণন 81 6561। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি, এই যে 6561 থেকে আমার যে বিয়োগফলটা চাইছিল যেটা পূর্ণবর্গ বের করতে, সেটা কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি সুতরাং বিয়োগফলের সাথে 16 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো বিয়োগফলের সাথে, এখানে বিয়োগফলের সাথে 16 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে। এটাই হচ্ছে আনসার। এটা পরে লাগলে আবার বুঝিয়ে দেবো।